ক্লাস 12-এর যে দ্রবণ চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম, আজকে তার পরবর্তী পর্যায়। আজকে আমরা পড়ব দ্রবণের হিমাঙ্ক অবনমন, অর্থাৎ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অফ এ সলিউশন। তা প্রথমে আমরা আসি যে হিমাঙ্ক বলতে আমরা কি বুঝি। স্থির বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরল জমে কঠিনে পরিণত হতে শুরু করে, সেই উষ্ণতাই ওই চাপে ওই তরলটির হিমাঙ্ক। অর্থাৎ আমরা যদি বিশুদ্ধ জল নিয়ে আমাদের যে বায়ুমণ্ডলীয় চাপ আছে, নর্মাল স্বাভাবিকভাবে এক বায়ুমণ্ডলীয় চাপ থাকে যখন আবহাওয়া খুব ভালো থাকে, তো এই এক বায়ুমণ্ডলীয় চাপে যদি আমরা বিশুদ্ধ জল নিয়ে ঠান্ডা করতে শুরু করি, তাহলে দেখব যে সেটা যখন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আসবে, তখন সেটা ধীরে ধীরে কঠিনে পরিণত হতে শুরু করেছে। এই যে কঠিনে পরিণত হচ্ছে, এটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হচ্ছে। তাই 1 বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হলো বিশুদ্ধ জলের হিমাঙ্ক। তাই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ক্ষেত্রে কি হয়? আসলে এই উষ্ণতায় বিশুদ্ধ জলের তরল অবস্থায় যে বাষ্পচাপ, সেটা তার কঠিনের বাষ্পচাপের সমান হয়। অর্থাৎ বরফ হলে যে বাষ্পচাপ হবে এবং জল অবস্থায় যে বাষ্পচাপ, এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এসে সেটা যখন সমান হয়ে যায় বাষ্পচাপ দুটো, তখনই জলটা জমে কঠিনে পরিণত হতে শুরু করে। তাহলে আমরা বুঝতে পারছি যে যখন কোনো বিশুদ্ধ তরল জমে কঠিন হতে শুরু করবে, অর্থাৎ তার হিমাঙ্ক আসবে, সেই উষ্ণতায় সেই হিমাঙ্কে ওই তরলটি এবং তার কঠিনের বাষ্পচাপ দুটি সমান হবে। যতক্ষণ না বাষ্পচাপ সমান হবে, ততক্ষণ কিন্তু সেই তরলটি জমে কঠিনে পরিণত হতে শুরু করবে না। তাহলে হিমাঙ্কে আসলে কি হয়? হিমাঙ্কে আসলে তরল এবং তার কঠিনের বাষ্পচাপ সমান হয়। এখন বিশুদ্ধ তরলের মধ্যে যদি আমরা কোনো অনুদ্বায়ী দ্রাব যোগ করি, তাহলে যে দ্রবণটা তৈরি হবে, দেখা যাবে যে সেই দ্রবণের হিমাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের চেয়ে কম হবে, অর্থাৎ হিমাঙ্কের একটা অবনমন হবে। এখানে পাত্রের মধ্যে আমরা বিশুদ্ধ জল নিয়েছি, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক। 1 বায়ুমণ্ডলীয় চাপে, 1 ATM চাপে তার হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। এবার তার মধ্যে যদি আমরা সামান্য পরিমাণে চিনি যোগ করি, বা ইউরিয়া যোগ করি, বা গ্লুকোজ যোগ করি, এগুলো সব অনুদ্বায়ী দ্রাবক, দেখা যাবে যে তার হিমাঙ্ক 0 ডিগ্রির চেয়ে কমে যাবে। অর্থাৎ যদি আমরা দ্রাব যোগ করে ফেলি কোনো একটা অনুদ্বায়ী দ্রাব, তাহলে সেটা 0 ডিগ্রি থেকে কমে হয়ে গেল হয়তো -0.5 ডিগ্রি সেলসিয়াস, বা -0.4 ডিগ্রি সেলসিয়াস, বা -1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মোট কথা কম হবে। তো এটা যদি TF ধরি আমরা, এর হিমাঙ্কটা বিশুদ্ধ দ্রাবকের, আর দ্রবণ হওয়ার পরে তার হিমাঙ্কটাকে যদি আমরা TF ড্যাশ ধরি, তাহলে কে বড় হবে? বড় হবে কিন্তু TF। দ্রবণের হিমাঙ্কটা TF ড্যাশ মানে কম। তাহলে অবনমন কতটা হলো? অবনমনকে আমরা বলতে পারি ডেল TF ইকুয়ালস টু, তাহলে বড় থেকে ছোট বাদ দিব, TF মাইনাস TF ড্যাশ। স্ফুটনাঙ্কের উন্নয়নে কি ছিল? স্ফুটনাঙ্কের উন্নয়নে কিন্তু ছিল বিশুদ্ধ দ্রাবকের যদি বয়লিং পয়েন্টটা TB হয়, আর তার দ্রবণের যদি বয়লিং পয়েন্টটা TB ড্যাশ হয়, তাহলে TB ড্যাশ কিন্তু বেশি ছিল। তাহলে হিমাঙ্কের স্ফুটনাঙ্কের উন্নয়নটা কি হচ্ছিল? উন্নয়নটাকে আমরা বলছিলাম ডেল্টা TB ইকুয়ালস টু TB ড্যাশ মাইনাস TB। অর্থাৎ আমরা সবসময় কিন্তু বড়টার থেকে ছোটটা বাদ দিচ্ছিলাম। তো এখানেও ঠিক তাই, TF ড্যাশ যেহেতু ছোট, এখানটায় দ্রবণের হিমাঙ্কটা কমে যাচ্ছে, তাই এখানে দ্রাবক থেকে দ্রবণের হিমাঙ্কটাকে বাদ দিলে অবনমন পাওয়া যাবে, ডেল্টা TF। আমরা এবার লেখচিত্রের মাধ্যমে হিমাঙ্ক অবনমনের কারণ ব্যাখ্যা করব। এদিকে বাষ্পচাপ আর এদিকে উষ্ণতার রেখেছি। তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক। বিশুদ্ধ দ্রাবকের মধ্যে A থেকে B যেটা রেখেছি, সেটা কঠিন অবস্থায়, তার লেখচিত্রটা বাষ্পচাপের। আর B থেকে C যেটা, অর্থাৎ BCটা তরল অবস্থায়। নিচের দিকে কঠিনটা রেখেছি কেন? কারণ উষ্ণতা এদিকে কম। উষ্ণতা কম থাকলে সাধারণত কঠিন অবস্থায় থাকার সম্ভাবনা বাড়ে। যত উষ্ণতা বাড়তে থাকে, তত কঠিন ধীরে ধীরে প্রসারিত হয়ে তরলে পরিণত হয়, তখন তার বাষ্পচাপটাও তুলনায় বেশি হয়। তাই উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বাষ্পচাপ বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা তরল অবস্থা। নিচেরটা কঠিন অবস্থা, অর্থাৎ ABটা কঠিন অবস্থায় বিশুদ্ধ দ্রাবক, আর BCটা তরল অবস্থায় বিশুদ্ধ দ্রাবক। তো এই AB আর BC B পয়েন্টে কিন্তু মিলিত হচ্ছে। তার মানে
বি পয়েন্টে এসে তাদের বাষ্পচাপটা সমান হয়ে যাচ্ছে। বি পয়েন্টে এসে কঠিন এবং তরল দুজনের বাষ্পচাপই সমান, একটাই বাষ্পচাপকে সূচিত করছে, এবং সেই উষ্ণতাটা হচ্ছে টিএফ, তাকে আমরা টিএফ দিয়ে প্রকাশ করছি। এটাই বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক। ওই বাষ্পচাপে এসে বিশুদ্ধ দ্রাবকের এটাই হিমাঙ্ক। দ্রবণের বাষ্পচাপে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের মধ্যে আমরা অনুদ্বায়ী দ্রাব যোগ করলাম, তারপরে সেই যে দ্রবণের বাষ্পচাপ হবে তার যদি লেখচিত্র আমরা অঙ্কন করি, আমরা দেখব যে সেটা বিশুদ্ধ দ্রাবকের থেকে নিচে থাকবে, কারণ দ্রবণের বাষ্পচাপ কম হয় যদি অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত হয়। তাহলে সেই বাষ্পচাপের লেখচিত্রটা দ্রবণের ক্ষেত্রে নিচের দিকে হবে, অর্থাৎ এইটা এরকম হবে। তাহলে এই যে আমরা দ্রবণের যে লেখচিত্রটা আঁকলাম, বাষ্পচাপের লেখচিত্র, সেটা কিন্তু দ্রাবকের নিচে আছে, যেহেতু তার বাষ্পচাপটা কম হয় দ্রাবক অপেক্ষা। এই উষ্ণতায় এসে কিন্তু সে কঠিন দ্রাবকের সাথে মিলিত হতে পারেনি। তাহলে কঠিন দ্রাবকের যে বাষ্পচাপ হবে আর দ্রবণের যে বাষ্পচাপ হবে, দুটো তো মিলিত হতে পারছে না, কারণ এর সাথে মিলিত আগেরটা মিলিত হচ্ছিল, বি পয়েন্টে মিলিত হচ্ছিল, তাই দুজনের বাষ্পচাপ সমান কঠিন এবং তরলের আমরা বলতে পারছিলাম, কিন্তু এখানে তো মিলিত হচ্ছে না। তাহলে নিশ্চয়ই কঠিন দ্রাবক এবং তার দ্রবণের বাষ্পচাপ দুটো এখনো সমান হয়নি, এই টিএফ উষ্ণতায় সমান হয়নি। তাহলে দ্রবণ কিন্তু ওই উষ্ণতায় জমে কঠিনে পরিণত হবে না। আমরা যদি লেখচিত্রকে আরো বর্ধিত করি এবং এই পয়েন্টটাকে যদি ডি নাম দিই, ডিআরই, তাহলে আমরা দেখব ডি পয়েন্টে এসে কঠিন দ্রাবক এবং দ্রবণটা মিলিত হয়েছে, অর্থাৎ এই পয়েন্টটা হবে, এই পয়েন্টে বাষ্পচাপ সমান কঠিন দ্রাবকের সাথে দ্রবণের, তাহলে এই পয়েন্টটাই হবে দ্রবণের হিমাঙ্ক। তাহলে এই পয়েন্টটাকে আমরা টিএফ ড্যাশ দিয়ে বলছি। তাহলে এটা টিএফ ড্যাশ হচ্ছে দ্রবণের হিমাঙ্ক, যেটা স্বাভাবিকভাবেই কমে গেল, আর টিএফটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, যেটা বেশি ছিল। তাহলে অবনমন কতটা হলো? ডেল্টা টিএফ ইকুয়ালস টু, টিএফটা বেশি ছিল, তাহলে টিএফ মাইনাস টিএফ ড্যাশ। এটাই হচ্ছে দ্রবণের হিমাঙ্কের অবনমন হলো। এর আগে আমরা রাউল্টের বাষ্পচাপ সংক্রান্ত সূত্র দেখেছি, সেটা হচ্ছে P1 ইকুয়ালস টু x1 P01। P1 কি? এটা দ্রবণের বাষ্পচাপ, x1 বিশুদ্ধ দ্রাবকের মোল ভগ্নাংশ, আর P0 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। এটাই রাউল্টের সূত্র বাষ্পচাপ সংক্রান্ত। এই সূত্রটিকে নিয়ে থার্মোডাইনামিক্সের সহায়তায় আমরা অপর একটা সূত্রে পৌঁছাতে পারি। সেই সূত্রটা ডেল্টা টিএফ প্রপোর্শনাল টু এম। ডেল্টা টিএফ মানে হিমাঙ্কের অবনমন, এম দ্রবণের মোলালিটি, এম ফর মোলালিটি। তো এই যে সূত্রটাতে পৌঁছানো হলো, তাতে কিন্তু রাউল্টের বাষ্পচাপ সংক্রান্ত সূত্রটির সাহায্য ছাড়া পৌঁছানো সম্ভব না। তাই এই সূত্রটিকে আমরা হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র বলতে পারি। তাহলে এটা দাঁড়ালো হিমাঙ্কের অবনমন সংক্রান্ত সূত্রের গাণিতিক রূপ। এটা অ্যাকচুয়ালি ওই রাউল্টের বাষ্পচাপ সংক্রান্ত সূত্র থেকে এসছে, কিন্তু থার্মোডাইনামিক্সের সহায়তা। আমরা সূত্রটা এই রাউল্টের সূত্র থেকে এখানে নিয়ে আসতে পারি, কিন্তু ওই ডিরাইভেশনগুলো আমাদের সিলেবাসে, 12 সিলেবাসে নেই, তাই আমি এখানে করছি না। তাহলে আমরা সূত্রটা এভাবে বলতে পারি যে কোনো দ্রাবকে একটি কঠিন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করে লঘু দ্রবণ উৎপন্ন করলে দ্রবণের হিমাঙ্কের যে অবনমন ঘটে তা দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। তাহলে এখানে শর্তগুলো কি কি? এই সূত্রটি মানতে হলে কতগুলো কথা মেনে চলতে হবে। 1 নাম্বার, দ্রবণটাকে লঘু দ্রবণ হতে হবে, লঘু দ্রবণ ছাড়া এই সূত্রগুলো কিন্তু প্রযোজ্য না। দ্বিতীয়ত, দ্রাব যেটা যোগ করব সেটা অনুদ্বায়ী হতে হবে, এবং অনুদ্বায়ী হওয়া মানে সেটা প্রেফারেবলি কিন্তু কঠিন হওয়াটাই বাঞ্ছনীয়, কারণ সমস্ত তরলই কিছু না কিছু পরিমাণে উদ্দায়ী, তাহলে অনুদ্বায়ী কঠিন হবে। তৃতীয়ত, সেটা অসংযোজিত হবে। অসংযোজিত মানে
সেটা যাতে জুড়ে না যায়, তার যে কণাগুলি, তার যে অণুগুলি, সেটা যেন দুটো অণু জুড়ে গিয়ে ডাইমার তৈরি করলো, তিনটে অণু জুড়ে গিয়ে ট্রাইমার তৈরি করে দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকলো বিশুদ্ধ দ্রাবকের মধ্যে, এটা যেন না হয়। তারা কখনোই সংযোজিত হবে, তারা কখনোই সংযোজিত হবে না, মানে অসংযোজিত অবস্থায় থাকবে। তারপরে দ্রাবটি তড়িৎ অবিশ্লেষ্য হবে, তড়িৎ অবিশ্লেষ্য। এই যে অসংযোজিত আর তড়িৎ অবিশ্লেষ্য, এই ব্যাপারটাই যদি ভায়োলেট হয়, তড়িৎ অবিশ্লেষ্য না হয় যদি বিশ্লেষ্য হয়, তবে কিন্তু দ্রবণে কণার সংখ্যা বেড়ে যাবে। কণার সংখ্যা বেড়ে গেলেই, যেহেতু দ্রবণের হিমাঙ্কের অবনমন একটি সংখ্যাগত ধর্ম, তাই এই হিমাঙ্কের অবনমন এর পরিমাণেরও পার্থক্য হয়ে যাবে। সেই জন্য অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য হওয়াটাই বাঞ্ছনীয়। তাহলে ডেল্টা টি এ প্রপোর্শনাল টু এম হবে বা এই সূত্রটা মেনে চলবে তখনই, সেই সমস্ত দ্রবণই মেনে চলবে যে দ্রবণটা লঘু, যে দ্রবণে যে দ্রাব আছে তারা অনুদ্বায়ী কঠিন, দ্রাবের কণাগুলি অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য। এই চারটা কন্ডিশন মানলে পরেই তখন এই সূত্রটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমরা যদি সমানুপাতি তুলে দিই, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, ডেল্টা টি এফ ইকুয়ালস টু, আমরা লিখতে পারি কেএফ, এই যে কনস্ট্যান্ট আসলো, ইন্টু এম। এখানে কেএফ কে বলা হয় হিমাঙ্ক ধ্রুবক বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। কেএফ হিমাঙ্ক ধ্রুবক বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। এখন এই এমটা কি? এম হলো মোলালিটি। তাহলে আমরা স্ফুটনাঙ্কের উন্নয়নের মতো এম এর জায়গায় অন্য কিছু বসাতে পারি। তাহলে আমরা এবার দেখব যে মোলালিটিকে আমরা কিভাবে লিখব। এই পাত্রের মধ্যে বিশুদ্ধ দ্রাবক নিয়েছি W1 গ্রাম, তার মধ্যে আমরা W2 গ্রাম দ্রাব যোগ করলাম। দ্রাবটা অনুদ্বায়ী এবং লঘু দ্রবণ তৈরি করলাম। দ্রাবের আণবিক গুরুত্ব M2। তাহলে কি লিখতে পারি? তাহলে লিখতে পারি W1 গ্রাম দ্রাবকে দ্রাব দ্রবীভূত আছে W2 গ্রাম, বা লিখতে পারি W1 গ্রাম দ্রাবকে দ্রাব দ্রবীভূত আছে W2/M2 গ্রাম মোল। 1 গ্রাম দ্রাবকে দ্রাব দ্রবীভূত আছে W2/W1 M2 মোল। 1000 গ্রাম দ্রাবকে দ্রাব আছে W2 × 1000 ডিভাইডেড বাই W1 M2। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটাই কিন্তু মোলালিটি এম। তাহলে সূত্রটা এবার কি হবে? তাহলে সূত্রটা আমরা লিখতে পারি ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট ইন্টু W2 × 1000 ডিভাইডেড বাই W1 × M2। কেএফ এর একটা ইকুয়েশন আছে, কেএফ ইকুয়ালস টু আর টিএফ স্কোয়ার বাই 1000 LF। এটাও তাপগতিবিদ্যা মানে থার্মোডাইনামিক্সের সাহায্যে আসে, তো ওটা আমাদের দরকার নেই। তা এইটা আমরা কেএফ এর জায়গায় কিন্তু লিখতে পারি। এখানে আর মানে কি? আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। টিএফ কি? টিএফ হলো বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক। এলএফ হচ্ছে কঠিন যে দ্রাবকটা থাকবে তার প্রতি গ্রামে গলনের লিনতাপ। অর্থাৎ বরফ গলনের লিনতাপ কত? যদি আমরা ক্যালোরিতে বলি তাহলে 80 ক্যালোরি পার গ্রাম। এখানে কিন্তু প্রতি গ্রাম, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, এটা পার গ্রাম, অবশ্যই এটা পার গ্রাম। আর এটা কিন্তু কেলভিন স্কেলে। এটা কেলভিন স্কেলে হিমাঙ্কটা, বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক আর টিএফ। এখন কেএফ কার উপর নির্ভর করে? কেএফ ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে এটা কনস্ট্যান্ট আর সর্বজনীন গ্যাস ধ্রুবক, যার মান কনস্ট্যান্ট ধ্রুবক, তার উপর নির্ভর করছে। টিএফ অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, কেলভিন স্কেলে যে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক তার স্কোয়ার ফ্যাক্টর উপর নির্ভর করছে। আর বিশুদ্ধ দ্রাবকটা যে কঠিন অবস্থায় থাকে তার
গলনের লিন তাপের উপর নির্ভর করছে পার গ্রামে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দ্রাবের কিন্তু কোনো ইনফরমেশন নেই, এটা দ্রাবকের হিমাঙ্ক, এটা দ্রাবের গলনের লিন তাপ। তাহলে শুধুমাত্র দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। দ্রাবক যদি চেঞ্জ হয়ে যায়, এখানে যদি জল হয়, জলের ক্ষেত্রে টিএফ একরকম হবে, এলএফ একরকমের হবে। জলের জায়গায় যদি বেঞ্জিন আসে, তার ক্ষেত্রে টিএফ এলএফ একরকমের হবে। তাহলে কেএফটা শুধুমাত্র দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করছে, দ্রাবের প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে না, শুধুমাত্র দ্রাবকের প্রকৃতির উপরই কেএফ নির্ভর করে। আচ্ছা, এবার আসবো ডেফিনিশন অফ কেএফ, অর্থাৎ কেএফ এর সংজ্ঞা কি হবে। তো আমাদের সূত্রটা ছিল ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম। এম যদি 1 হয় তাহলে ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ হয়ে যাবে। অর্থাৎ একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণের হিমাঙ্কের অবনমনই হলো তার কেএফ এর সাথে সমান বা কেএফ এর মান। আর একটু ভালোভাবে বলি, কোনো অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের 1 মোল যদি 1000 গ্রাম দ্রাবকে, বিশুদ্ধ দ্রাবকে দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয়, তবে ওই দ্রবণের যে হিমাঙ্কের অবনমন হবে সেটাই তার কেএফ, অর্থাৎ হিমাঙ্ক ধ্রুবকের সমান। এখন আসি কেএফ এর একক, ইউনিট অফ কেএফ। তাহলে আমরা দেখলাম যে কেএফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে ডেল টিএফ বাই এম। এখানে ডেল টিএফ অর্থাৎ হিমাঙ্কের অবনমন, সেটা কেলভিন স্কেলে বসালাম, আর এটা হচ্ছে মোলালিটি। তাহলে আমরা লিখতে পারি কেলভিন মোলালিটি ইনভার্স বা কেলভিন পার মোলালিটি। আবার আমরা মোলালিটির জায়গায় কি লিখতে পারি, এখানে কেলভিন ডেল টিএফ এর জায়গায় লিখলাম, এখানে লিখলাম মোল পার কেজি। মোল পার কেজি কেন হলো? কারণ 1000 গ্রাম দ্রাবকে আমরা দ্রাবের মোল যোগ করেছিলাম। তা 1000 গ্রাম দ্রাবক মানে তো 1 কেজি, তাহলে মোল পার কেজি, 1 কেজি দ্রাবকে কত মোল যোগ করেছিলাম সেটাই তার মোলালিটি। তাহলে মোল পার কেজি এককে আসলো। তাহলে আমরা লিখতে পারি কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে কেলভিন পার মোলালিটি বা কেলভিন কেজি মোল ইনভার্স, এটাই কেএফ এর একক। এখন জলের কেএফ 1.86 কেলভিন কেজি পার মোল। এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে, যদি আমরা কোনো দ্রাবের, কোনো অনুদ্বায়ী কঠিন দ্রাবণী, যেটা অবশ্যই অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য অবস্থায় থাকবে, এরকম কোনো দ্রাবের যদি আমরা 1 মোলাল দ্রবণ তৈরি করি, তবে ওই দ্রবণের হিমাঙ্কের যে অবনমন হবে সেটা 1.86 কেলভিন। যদি আমরা এরকম একটা পাত্রে 1000 গ্রাম জল নিই এবং তার মধ্যে যদি 1 মোল দ্রাব যোগ করি, যে দ্রাবটা অবশ্যই অনুদ্বায়ী, প্রেফারেবলি কঠিন, কারণ আগেই বললাম কঠিন না হলে পুরোপুরি অনুদ্বায়ী হয় না, অসংযোজিত আর তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে এরকম যদি দ্রাবণী তার 1 মোল যদি যোগ করি 1000 গ্রাম জলের মধ্যে, তাহলে সেই জলটার হিমাঙ্ক এমনি 1 বায়ুমণ্ডলীয় চাপে কত হয় জলের হিমাঙ্ক, সেটা হচ্ছে 273 কেলভিন। তা 273 কেলভিন বা আমরা 0 ডিগ্রি সেলসিয়াসও বলতে পারি। 273 ডিগ্রি বা কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে যাবে। কতটা কমবে? কমবে 1.86 পরিমাণ। তাহলে হিমাঙ্কের অবনমন কতটা হবে? 1.86 কেলভিন, অর্থাৎ ডেল্টা টিএফ ইকুয়ালস টু 1.86 কেলভিন হবে। তার মানে টিএফ মাইনাস টিএফ ড্যাশ ইকুয়ালস টু 1.86। এখন টিএফটা কত? 273 কেলভিন। তাহলে 273 মাইনাস টিএফ ড্যাশ ইকুয়ালস টু 1.86। তাহলে টিএফ ড্যাশ কত? টিএফ ড্যাশ হবে 273 মাইনাস 1.86। তার মানে 1.86 বাদ দিলে এখানে 271.14 কেলভিন দাঁড়াবে। তার মানে দ্রবণটা যেটা তৈরি হলো তার হিমাঙ্কটা এবার কমে গিয়ে হচ্ছে 271.14 কেলভিন। বা 0 ডিগ্রি সেলসিয়াস স্কেলে যদি হয় তাহলে আমরা এখান থেকে আবার 0 সেলসিয়াসে আসতে পারি, সেটা হচ্ছে মাইনাস 1.86 ডিগ্রি সেলসিয়াস হবে। তার মানে কেলভিন স্কেল থেকে আমরা যদি 273 কেলভিন বাদ দিয়ে দিই তাহলে সেলসিয়াস স্কেলে থাকবে, তাহলে মাইনাস 1.86 সেলসিয়াস এসে দাঁড়াবে। অর্থাৎ 1000 গ্রাম জলের মধ্যে 1 মোল অনুদ্বায়ী কঠিন অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যোগ করে যে দ্রবণ তৈরি হবে তার হিমাঙ্কের অবনমন হবে 1.86।
তাহলে দ্রবণটার হিমাঙ্ক এখন কত দাঁড়াবে? হিমাঙ্কটা দ্রবণের হিমাঙ্ক দাঁড়াবে 271.14 কেলভিন বা -1.86 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা আসি নিউমেরিক্যাল প্রবলেমসের মধ্যে। 200 গ্রাম জলে 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবীভূত আছে, এরকম দ্রবণের হিমাঙ্ক গণনা করতে হবে। তাই ইথিলিন গ্লাইকলের সংকেত কি? ইথিলিন গ্লাইকলের সংকেত হচ্ছে CH2OH, CH2OH। অর্থাৎ এর আণবিক গুরুত্ব কত? দ্রাবের ক্ষেত্রে আমরা সবসময় 2 দিয়ে লিখি, অর্থাৎ M2 W2, আর দ্রাবকের ক্ষেত্রে সবসময় 1 দিয়ে লিখি, মানে W1 M1। এটা মোটামুটি মেনটেন করে চলবো আমরা সব ক্ষেত্রে। তাহলে M2টা কত আণবিক গুরুত্ব? 12 × 2, কার্বনের পারমাণবিক গুরুত্ব 12 × 2, প্লাস হাইড্রোজেন আছে 3, 3 6টা, তাহলে 1 × 6, প্লাস অক্সিজেন আছে 2টো, মানে 16 × 2, তাহলে এখানে 24 প্লাস 6 প্লাস 32, তাহলে 62। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ডেল্টা TF ইকুয়ালস টু KF ইন্টু M। এম এর জায়গায় আমরা লিখতে পারি W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 ইন্টু M2। তাহলে এবার মানগুলো বসিয়ে দিই। KF এর মান দেওয়া আছে 1.86, W2 এখানে দেওয়া আছে 6.2, যেহেতু এটা দ্রাবক তাই W2 ইন্টু 1000, W1 দেওয়া আছে 200 দ্রাবকের ভর, আর M2টা বেরোলো 62। তাহলে হিসাব করলে দেখা যাবে এটা হবে 0.93 কেলভিন। তাহলে এটা হিমাঙ্কের অবনমন হলো। তাহলে হিমাঙ্ক কত দ্রবণের? ডেল্টা TF এর জায়গায় আমরা লিখতে পারি TF মাইনাস TF ড্যাশ ইকুয়ালস টু 0.93 কেলভিন। TF মানে কি? দ্রাবকের হিমাঙ্ক, বিশুদ্ধ দ্রাবকের। এটা জলের ক্ষেত্রে কত? 273 কেলভিন, মাইনাস দ্রবণের হিমাঙ্ক, অতএব TF ড্যাশ ইকুয়ালস টু 273 কেলভিন মাইনাস 0.93 কেলভিন। তার মানে এটা দাঁড়ালো 272.07 কেলভিন। অর্থাৎ হিমাঙ্ক, দ্রবণের হিমাঙ্ক এটা আসলো। আমরা যদি সেলসিয়াস স্কেলে করি তাহলে 272.07 থেকে আমরা 273কে বাদ দিয়ে দেব, বাদ দিলে পাওয়া যাবে -0.93 ডিগ্রি সেলসিয়াস। প্রথমে আমরা কেলভিন স্কেলে বের করবো, তারপরে সেলসিয়াস স্কেলের প্রয়োজন মতো বের করে দিতে পারি, না করে দিলেও হবে, কেলভিন স্কেলে রাখলেও হবে। তা আমাদের একদম সুন্দর সূত্রে ফেলে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারি। জাস্ট ডেটা পুটিং এর অঙ্ক, খুব সহজ। এবং প্রতিটা পরীক্ষাতে 12-এর যে পরীক্ষাগুলো হয় তাতে কিন্তু দ্রবণ থেকে অঙ্ক থাকবেই। দ্রবণ থেকে যে টোটাল 5 নম্বরের কোশ্চেন থাকে তাতে কিন্তু এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো মাস্ট, এবং খুব সহজেই এই অঙ্কগুলো একটু যদি আমরা ভালোভাবে সলভ করি, 2-4টা উদাহরণ করি, তাহলে খুব সহজেই এখান থেকে নাম্বার তোলা যাবে। সেকেন্ড নিউমেরিক্যাল প্রবলেম। বেঞ্জিনের KF 4.9 কেলভিন কেজি পার মোল। 226 গ্রাম বেঞ্জিনে 3.26 গ্রাম সেলেনিয়াম, যা পলিমার অবস্থায় অর্থাৎ AC8 অবস্থায় দ্রবীভূত আছে। তাহলে হিমাঙ্কের অবনমন, সেই দ্রবণের হিমাঙ্ক অবনমন হয়েছে 0.112 কেলভিন। তাহলে সেলেনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত, মানে পারমাণবিক ভরটা কত? তা আমাদের আবার সেই ইকুয়েশনটা লিখে নিই। ডেল্টা TF ইকুয়ালস টু KF ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 ইন্টু M2। তো KF এখানে বলে দেওয়া আছে 4.9, আর হিমাঙ্কের অবনমনটা দেওয়া আছে 0.112। W2 কত? W2 আছে 3.26, তাহলে 3.26 ইন্টু 1000। দ্রাবক এখানে বেঞ্জিন, তাহলে 226 W1, আর এখানে M2টা আমরা M2 হিসাবে রাখবো। তাহলে M2 ইকুয়ালস টু কি হবে? তাহলে এটা হলো 631.08 গ্রাম পার মোল। তাহলে এখানে গ্রাম পার মোল কেন আসলো? তো গ্রাম পার মোল কেমন করে হলো M2-র একক, এটা দেখতে হবে আমাদেরকে। তাহলে আমরা আবার একটু প্রথম থেকে ট্রাই করি। আমরা এই যে এখানে ইকুয়েশনটা বসালাম, এখানে কি ছিল? এটা হচ্ছে 0.112 কেলভিন, এখানে ছিল 4.9 কেলভিন কেজি মোল ইনভার্স। আচ্ছা, 3.26 গ্রাম। আচ্ছা, 226 গ্রাম ছিল, তাকে যদি 1000 দিয়ে ভাগ করে দেওয়া যায়, তাহলে 226/1000
কি হবে, গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে কেজি, আর এখানে আমাদের N2 ছিল। তাহলে এখানে কেলভিন কেলভিন কেটে যাবে, এখানে কেজি আছে, কেজি কেজি বাদ গেল। তাহলে M2 যখন আসবে কি দাঁড়াবে, এখানে গ্রামটা থাকবে আর মোল ইনভার্সটা থাকবে। তাহলে এটা হবে 631.08 গ্রাম মোল ইনভার্স, মানে গ্রাম পার মোল। এটা মোলার ভর, মোলার ভরটা 631.08 গ্রাম পার মোল। তাহলে এবার মোলার ভরকে যদি আমরা 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের পারমাণবিক ভরটা আমরা পাবো। তাহলে পারমাণবিক ভর কত হবে, 631.08 বাই 8। তাহলে এটা হবে মোটামুটি 78.9। হ্যাঁ, 78.9। তাহলে মোলার ভর মানে এটাই আণবিক ভর, তো একক নেই, 631.08 এটা হচ্ছে আণবিক ভর। তো এখানে অণুতে কটা পরমাণু ছিল, 8টা করে। তাহলে আমরা যদি 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা আমরা পাবো পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভরটা 78.9। তাহলে এখানে অঙ্কগুলো করার সময় খেয়াল রাখতে হবে, অনেক সময় আমরা একক লিখি না। M2 মান যে বেরোচ্ছে এটা কিন্তু মোলার ভর, মোলার ভরের কিন্তু একক আছে। হ্যাঁ, এখান থেকে যদি আণবিক ভর বের করতে বলে, আণবিক ভর বা আণবিক গুরুত্ব এটা এককবিহীন, সেখান থেকে আমরা লিখবো অতএব আণবিক ভর 631.08। কিন্তু মোলার ভর যখন আমরা ইকুয়েশন থেকে এভাবে বের করব, তাতে একক কিন্তু থাকবে গ্রাম পার মোলে। এখানে আছে 1000 গ্রাম জলে 50 গ্রাম ইউরিয়া এবং 100 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করে একটি দ্রবণ তৈরি করা হলো। তাহলে এখানে কিন্তু দুটো দ্রাব আছে, দু ধরনের দ্রাব, একটা 50 গ্রাম ইউরিয়া, একটা 100 গ্রাম গ্লুকোজ। দ্রবণটির হিমাঙ্ক কত? তাহলে এখানে যদি আমরা সিম্পলি ওই ডেটা পুট করে, অর্থাৎ ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2 এই ইকুয়েশনের মধ্যে যদি বসিয়ে আমরা অঙ্ক করতে যাই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ ওই ইকুয়েশন পুট করতে গেলে আমরা তাহলে W2 জায়গায় কি বসাবো, 50 আর 100 150 করে যদি বসিয়ে দিই, তাহলে M2টাও কিন্তু এখানে চেঞ্জ আসবে। ইউরিয়া আর গ্লুকোজের M2 গুলো আলাদা আলাদা, তাহলে ওই ইকুয়েশনে আমরা পুট করতে পারবো না। ওই ইকুয়েশন পুট না করে আমরা অঙ্কটা এখানে অন্যভাবে করব, কারণ ওই ইকুয়েশনে পুট করলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটু থিওরিটা দেখে নিই, যে আমরা একটা পাত্র নিয়েছি, তার মধ্যে W1 গ্রাম দ্রাবক আছে। এবার আমরা দুটো দ্রাব যোগ করেছি, একটা দ্রাব W2 গ্রামের আর একটা দ্রাব W3 গ্রামের। তাহলে W2 গ্রাম যেটা তার আণবিক ভরটা M2, আর W3 গ্রাম যেটা তার আণবিক ভরটা M3, মানে মোলার ভর। তাহলে আমরা বলতে পারি যে W1 গ্রাম দ্রাবকে দ্রাব আছে W2 বাই M2 মোল প্লাস W3 বাই M3 মোল। এটা এক ধরনের দ্রাব, তার মোল সংখ্যা এটা, এটা আরেক ধরনের দ্রাব, তার মোল সংখ্যা আরেকটা। তাহলে এত মোল, তাহলে 1 গ্রামে কত আর 1000 গ্রাম দ্রাবকে কত? তাহলে এটা দাঁড়াবে W2 বাই M2 প্লাস W3 বাই M3, এখানে হবে 1000, নিচে আসবে W1। তাহলে এটাই কিন্তু এবার ওই দ্রবণটার মোলালিটি অর্থাৎ M। তাহলে আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করে লিখি। তাহলে আমরা লিখতে পারি যে ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম, এখানে কেএফ ইন্টু W2 বাই M2 প্লাস W3 বাই M3 ইন্টু 1000 বাই W1। আচ্ছা, এখানে কিন্তু কেএফ এর মান কোথাও দেওয়া নেই, তাহলে কেএফ এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। কেএফ ইকুয়ালস টু আর ইন্টু টিএফ স্কোয়ার বাই 1000 এলএফ। তাহলে আর এর মানটা আমরা ক্যালোরিতেই বসাবো, যেহেতু এখানে ক্যালোরি আছে বড় কলনের লিন তাপটা। তাহলে 1.987, এটা 273 তার স্কোয়ার 1000 এলএফ, এটা ক্যালোরি পার গ্রাম মানে 80। তাহলে এই এককটা কি হয়, কেলভিন কেজি মোল ইনভার্স, কেএফ এর একক। তাহলে এটা দাঁড়াবে 1.85 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে আমরা এখান থেকে এককটা পেয়ে যাচ্ছি 1.85। W2 কত, W2 ইউরিয়াকে যদি আমরা ধরি, তাহলে এটা আছে 50 গ্রাম, ইউরিয়ার আণবিক ভর 60, আর এটা হচ্ছে 100 গ্রাম, তার গ্লুকোজের আণবিক ভরটা 180 ইন্টু 1000 বাই W1। W1 মানে জল, এখানে 1000 গ্রাম দেওয়া আছে।
তাহলে আসবে এখানটায় 2.57 কেলভিন। তাহলে TF মাইনাস TF ড্যাশড ইকুয়ালস টু 2.57 কেলভিন। তাই দ্রবণের হিমাঙ্ক কত, TF ড্যাশড কত? TF ড্যাশড হবে TF মাইনাস 2.57। তা TF কত? TF হচ্ছে 273 বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত কেলভিন, মাইনাস 2.57 কেলভিন। তার মানে এটা দাঁড়ালো 270.43 কেলভিন। যদি এখান থেকে আমরা 273 বাদ দিয়ে দিই তাহলে এটা সেলসিয়াস স্কেলেও পেয়ে যাবো। তাহলে 270.43 কেলভিন বা সেলসিয়াস স্কেলে হবে মাইনাস 2.57 ডিগ্রি সেলসিয়াস। দ্রবণের হিমাঙ্ক অবনমন একটি কলিগেটিভ ধর্ম, অর্থাৎ সংখ্যাগত ধর্ম। এটাও দ্রবণের যে দ্রাবের কণার সংখ্যা বা মোল সংখ্যা তার উপর নির্ভরশীল। আমরা এই কোশ্চেনে আসি যে 1000 গ্রাম জলে 0.6 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করে একটা দ্রবণ তৈরি করেছি। আবার আলাদাভাবে আর একটা পাত্রে 1000 গ্রাম জল নিয়ে তার মধ্যে 0.9 গ্রাম গ্লুকোজ এবং 1.71 গ্রাম সুক্রোজ দ্রবীভূত করেও দ্রবণ তৈরি করেছি। তা দুই ক্ষেত্রে হিমাঙ্কের অবনমনের মান কি সমান হবে? কি মনে হচ্ছে? তা যেহেতু এটা কলিগেটিভ ধর্ম, তা দেখি যে দুই ক্ষেত্রে মোল সংখ্যা সমান হয় কিনা। তাহলে এখানে ডেল্টা TF আমরা তো জানি যে মোলালিটির সাথে সমানুপাতিক। তো এখানে যেহেতু দু ক্ষেত্রেই দ্রাবকের পরিমাণটা সমান 1000 গ্রাম 1000 গ্রাম, তার মানে W1 গ্রামটা একই। তাই W1 গ্রামটা একই হলে তাহলে তাকে আমরা ধ্রুবক ধরে নিতে পারি এই ক্ষেত্রে, এই দুই ক্ষেত্রে। তাহলে এখানে ভ্যারি কে করছে শুধু W2/M2, তার মানে দ্রাবের মোল সংখ্যা। W2/M2 মানে দ্রাবের মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যার সাথে এখানে ভ্যারি করছে। তাহলে ইউরিয়ার ক্ষেত্রে মোল সংখ্যাটা কত? 0.6/60 ইউরিয়ার আণবিক ভর। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 1/100। তাহলে এটা হচ্ছে ইউরিয়ার মোল সংখ্যা। আর গ্লুকোজ এবং সুক্রোজের ক্ষেত্রে কি হচ্ছে? গ্লুকোজের সংকেতটা হচ্ছে C6H12O6, তাহলে এখানে 180। আর সুক্রোজ মানে আমাদের চিনি, C12H22O11, এটা হচ্ছে 342, এটা 180 আর এটা 342। তাহলে এই ক্ষেত্রে দেখি কি হয়। তাহলে গ্লুকোজ ছিল কত? গ্লুকোজ হচ্ছে 0.9, তার আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করলাম, তাহলে গ্লুকোজের মোল সংখ্যা হলো। আর এখানে 1.71/342। তাহলে এক্ষেত্রে 1/200 হলো, এক্ষেত্রে 1/200 হলো, তাহলে এটা হলো 1/100। অর্থাৎ এক্ষেত্রেও যে মোল সংখ্যা এখানেও তাই মোল সংখ্যা। দুই ক্ষেত্রে যেহেতু মোল সংখ্যা সমান, তাহলে দু ক্ষেত্রে দ্রবণের হিমাঙ্কের অবনমন একই হবে, কারণ এটা মোল সংখ্যা সমান হওয়ার জন্য দ্রাবের অণুর সংখ্যা সমান। অর্থাৎ যেহেতু দ্রবণের হিমাঙ্কের অবনমন কলিগেটিভ ধর্ম, সংখ্যাগত ধর্ম, তাই কণার সংখ্যা সমান হওয়ায়, মোল সংখ্যা সমান হওয়ায় দু ক্ষেত্রে হিমাঙ্কের অবনমন একই হবে। আজকের সেশন এই পর্যন্তই। তোমরা রেফারেন্স বুকগুলো যেগুলো আছে তোমাদের ক্লাস 12-এর বইগুলো, সেগুলোর পেছনের দিকে দেখবে প্রচুর অঙ্ক দেওয়া আছে, গাণিতিক সমস্যা দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিস করো। সেখান থেকে কিন্তু বা সেরকম ধরনের, কমন না আসলেও সেরকম ধরনের অঙ্ক কিন্তু আসবেই। দ্রবণের চ্যাপ্টারে প্রতি বছরই কিছু না কিছু অঙ্ক থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ।